ধানমন্ডি ৩২ নম্বর বাঁচানোর যে নতুন একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকটা দেখার পরে আমার সে বিখ্যাত ডায়লগটা মনে পড়লো। একজন লোক মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, তার কপালে গুলি লেগেছিল, সে পরে মরে গেছে। তো তার লাশ দেখতে এসে আরেকজন বলছে, যাই হোক কপালে গুলি লাগুক আর না লাগুক, চোখ দুইটা তো বাঁচছে। সো যে ধানমন্ডি ৩২ অলরেডি গত জানুয়ারির ৫ তারিখ থেকে মহাসমারোহে গুড়িয়ে দেওয়া হলো এবং এখন বোধহয় পিছনের দু একটা জায়গায় একটু স্ট্রাকচার টিকে আছে, সেটা রক্ষা করার জন্য ডক্টর ইউনূস এবং ওয়াকার ইউনূস, একবারে বলি ওয়াকার ইউনূসের বিভিন্ন বাহিনীর যে প্রাণপণ চেষ্টা আমরা দেখলাম, এই নাটকটা দেখতে আসলেও মানে এখন কি বলবো, মজাও লাগে, হাসিও পায়, আবার ক্লান্তও লাগে। মানে এটা হচ্ছে অনেক ওই বাংলা সিনেমায় জসিম, বা ধরেন জসিমরা আপনারা অনেকে চিনবেন না যারা অল্প বয়সী দর্শক আছেন, ডিপজলকে হয়তো কিছু কিছু চিনবেন। এটা ফাইটিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম এইরকম করে মারছে, এইরকম করে মারছে, এই যে মানে গোটা একটা খুব জোরে দেখিয়ে খুব ধীরে মারার একটা চেষ্টা, এই নাটকটা উভয় পক্ষ ধরে করছিল এবং জিনিসটা আসলে সারাদিন ব্যাপী চললো। দুপুর থেকে বোধহয় শুরু হয়েছিল এবং সন্ধ্যার পরে এক লোক দেখলাম সে ৩ শিফটে মার খেয়েছে। মানে সে প্রথমে সকালে গিয়ে একবার মার খেয়েছে পুলিশের হাতে, মাঝখানে একবার আর্মির হাতে খেয়েছে এবং পরে ফিনিশিং নাকি সন্ধ্যার পরে আবার মার খেয়েছে। ফেসবুকে একটা রিলসে দেখলাম। তো সারাদিন ব্যাপী একটা কি বলা যায়, ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো, ইট ওয়াজ নট এ টি20, এই তামাশাটা চললো। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম মায়ের খেয়েছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে ছাত্র না। মানে আজকাল মুশকিলটা হচ্ছে কি, ছাত্রদের সাথে অছাত্র, বহিরাগত অছাত্র, যেগুলাকে আমি বলি না, আপনারা ছাপড়ি বলেন, সে ছাপড়ি টাইপের লোকজন সব আইসা জড়ো হয়ে যায়, কিন্তু এগুলাকে একটু বেশি মার আছে। ছাত্রদের উপরে একটু অল্প মানে পিটুনিটা কম লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এদের প্রতি আক্রোশটা বেশি ছিল এবং এদের প্রতি যখন মেরেছে মানে তখন মনে হয়েছে যে অনেকটা যে রুনালালার আবার এই গানটা, একই গান আবার নতুন করে দিয়েছেন না উনি কোক স্টুডিও বাংলাতে, দামাদ্দাম মাস কালান্দার, এই দামাদ্দাম মাস কালান্দার মোডে এদেরকে মারা হয়েছে। বাকিদেরকে এক্ষেত্রে একটু নাটক কম করা হয়েছে। এটার কারণটা কি? মানে যে ভবন অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, কপালে গুলি করে মেরে ফেলা হয়েছে, এইটার চোখ বাঁচানোর জন্য এই যুদ্ধটার কারণটাকে 3টা কারণ আমার পর্যবেক্ষণে। প্রথম যে জিনিসটা হচ্ছে, আপনারা দেখেছেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় এখন গ্রামীণ ব্যাংকের শাখার উপরে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কিভাবে? নোবেল পুরস্কারটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোটা পান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকে সেপারেটলি অর্ধেক দেওয়া হয়েছে। এই দুটো মিলে ওই বছরের শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। সো অর্ধাঙ্গিনী না বলে অর্ধ পুরস্কারাঙ্গিনী বা কিছু একটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক। এখন এই গ্রামীণ ব্যাংকের উপরে কে বা কাহারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে এবং সেই আক্রমণগুলো হুটহাট শুরু হয়েছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো মিডিয়া অনেক ধামাচাপা দেওয়া হচ্ছে। ধামাচাপা দেওয়ার পরেও মাঝে মাঝে একটু একটু লিক হয়ে যায় এবং সেই লিক থেকে বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশে এটা তীব্র করা, মানে কে বা কাহারা তীব্র করছে। আমার ধারণা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছেন যে এখন 1 বছর আগের অবস্থা নাই। তিনি যেভাবে ফেরোসাস্তে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় মবকে উস্কে দিয়েছেন, মানে শুধু মবকে উনি আশকারা দিয়েছেন কথাটা নয়, কিন্তু উস্কে দিয়েছেন। আশকারা দেওয়া হচ্ছে যে তোরা যা, আমি দেখলাম, হাততালি দিলাম। উস্কে দেওয়া হচ্ছে নিজে বুদ্ধি পরামর্শ করে কোনো না কোনোভাবে দেওয়া। মানে আমরা অনেকেই, আমি জানি আমার অনেক দর্শক এখন ইনবক্সে আমাকে গালাগালি শুরু করবেন, কারণ আমিও আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে মিলে আমিও শেখ হাসিনাকে রেগুলার গালাগালি করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা মহান ব্যক্তিকে তিনি এইভাবে একটা হেনস্থা করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে একটা ফেরোসাস্ট, খুবই ঠান্ডা মাথার আর নৃশংস প্রতিশোধ পরায়ণ একটা লোক, সেটা কিন্তু গত 1 বছরে পরিষ্কার হয়েছে। আপনাদের মনে আছে যে তিনি একবার বলেছিলেন, তোমরা বলো সরকারের মধ্যেও ফেসিবাদের লোক আছে, আমি বলি তোমাদের গ্রামেও আছে, তোমরা তাদেরকে কথা বল। মানে উনি গ্রাম পর্যন্ত এই সন্ত্রাসটা, এই মব সন্ত্রাসটা ছড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভদ্রভাবে, এত সুন্দরভাবে পলিটিক্যালি কারেক্টনেসের জায়গা থেকে আর কেউ বলতে পারবে না। মানে এই জিনিস তো আর আসলে যে কেউ চাইলে পারে না। বাকিরা ধরেন ডাস্টবিন শফিকের মতো অতি উৎসাহে কিছু বলে ফেলবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছেন। সো এই নৃশংসতা তিনি দেখিয়েছেন। ৩২ নম্বর যখন কি বলে প্রথমবার বুলডোজার লাগানো হয়, এসকাভেটর, বুলডোজার, ভেকু যাই বলেন,
সেটা যখন লাগানো হয় তখন এটা কিন্তু 3 দিন ধরে ধীরে ধীরে এই কয়লার আগুনে পোড়ানোর মতো সফট কুকিং এর মতো এটা ভাঙ্গা হয়েছে। এবং এখানের মধ্যে লোকজন গিয়ে ভাইরাল সিদ্দিক মার্কা লোকজন গিয়ে বলেছে যে এটার মধ্যে বাড়ি দিলে ফেরেশতারাও এসে বাড়ি দিচ্ছে। এবং যমুনায় বসা আমাদের মহান ফেরেশতা সদৃশ ব্যক্তি তিনি এটা দেখেছেন এবং 3 দিন পরে যখন বলছে ভাঙ্গাভাঙ্গি শেষ হয়ে গেছে তখন একটা বিবৃতি দিয়েছে, এইটা তো আমরা জানি না, কি কি লিখছে না। তখন খুব গম্ভীরভাবে বলেছে, আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এটা তীব্র নিন্দা করছি, ভবিষ্যতে এটা করতে দেওয়া হবে না, কি কি যেন বলেছে। তখন মানে হচ্ছে যে এক ধরনের উপহাস করা। এটা অনেকটা ওই যে শেখ হাসিনার একটা উকিল দিয়েছে না যেতে এই তাজুল কোর্টে, ওই লোক দেখছে না হেসে হেসে বলতেছে আমার আসামি কি যেন আমার মক্কেলের বিরুদ্ধে রায় গেছে, আমি খুবই ক্ষুব্ধ দুঃখিত বলে হাসতেছে না, মানে ইয়ার্কি করতেছে না। এই ইয়ার্কিটা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন করেছে, দেখ আমি পারি, তুই আমাকে কি করছিস, পারি। তো পারিটা কার উপরে পারি, এখন শেখ হাসিনার উপরে পারে না, কারণ শেখ হাসিনার তো এর বাড়ি তো শেখ হাসিনা, এটা ট্রাস্টের, এটা সরকারের বা জনগণের বা কি একটা পাবলিক ট্রাস্ট করে দাও। 32 নম্বরের কিন্তু চাইলেও শেখ হাসিনা শেখ রেহানার বংশধররা এটা নিতে পারবে না, এই জায়গাটা ওনাদের না এখন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাইলে পুরো বাঙালির উপরে বলেছে যে দেখ চাইলে পারি, তোদের ইমোশন আবেগ টাবেগ সব দিলাম। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যখন তার বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হওয়া শুরু হয়েছে, উনি বুঝেছে যে মব সন্ত্রাস যদি এখন বন্ধ না হয় এখন পাল্টা দামাদ্দাম মাস কালান্দার শুরু হয়ে যাবে, পাল্টা অ্যাকশন শুরু হচ্ছে। কারণ একটা সময় নাবিশ্বাস হচ্ছে যাদের উপরে আমরা খুব বেশি মব সন্ত্রাস চাপিয়ে দিচ্ছি, যাদেরকে আমরা খুব বেশি প্রেশারে ফেলে দিচ্ছি, তাদেরই কোনো অংশ কোথাও না কোথাও হয়তো এটা রিয়েক্ট করছে। এবং এই জন্যই কিন্তু 32 নম্বর রক্ষার এই দিনব্যাপী নাটক আমরা দেখতে পেলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি 32 নম্বর পুরোটা ভেঙে ফেলা উচিত ছিল, কারণ এটা হইল কি তাইলে চ্যাপ্টার শেষ, কুল্লু খালাস, তারপরে তার ভাঙার কিছু থাকবে না। যাই হোক, সেটা সরকার আটকে দিয়েছেন, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী বেশ জোরালো ভূমিকা রেখেছেন। সেনাবাহিনী অনেকদিন পরে দেখলাম যে না, সেনাবাহিনী একটা আছে বাংলাদেশ, আমি এটা ভুলেই গেছিলাম। মানে আগে আমরা দেখতাম নাহিদরে কান্দে লয়ে ঘুরে, মানে লিটারালি ঘুরে, ভাই আপনারা মনে আছে কিনা, কাঁধে নিয়ে ঘুরে, মানে নাহিদরে নিয়েছে ওইখানে যেটা বয়স্ক লোক নিত আর ধরেন মুতে দিত সেনাবাহিনীর কাঁধের মধ্যে, এটা একটা সিরিয়াস ইস্যু হইতো না। তো নাহিদ অবশ্যই ইয়াং লোক, একটু ওয়েট ওজন বেশি আছে, বাট আর্মি এই ওজন নিতে পারে। যাই হোক, এটা হচ্ছে মূল কারণ, মানে এটা আটকানোর পিছনে একটা বড় কারণ। দ্বিতীয় যে কারণ হচ্ছে একটা নাটক তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যে অনেক বিক্ষুব্ধ লোকজন অনেক এটা ওইটা গিয়েছে এবং ওইখানের মধ্যে কাহিনী হয়েছে। কিন্তু এবার মুশকিল হচ্ছে, আমার কাছে মনে হয় তারেক রহমান জানিয়ে দিলাম 32 দখল নিলাম, এই দখলবাজের ওই অংশটুকু যারা 32 নম্বরকে টেম্পো স্ট্যান্ড ভেবে দখল করতে গিয়েছিল, এরা বোধহয় এবার যায় নাই। এইবার ভেকু 2টার ভাড়া কে দিয়েছে আমি জানি না, আমি শিওর, আমি নিশ্চিত এইটা আমাদের কি যেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র একজন আছেন না আমাদের, ইশরাক ভাই এটা দেন নাই। কারণ ইশরাক ভাই আগের বার কি বলা যায়, এটা প্রতারিত হয়েছেন বলেন বা যেভাবেই বলেন, ওইটা হয়েছেন। উনি জনতার মেয়র, উনি ভেবেছিলেন যে ওইখানে গিয়ে যদি একটু 2টা এক্সকাভেটর দেওয়া যায়, কিছু লোকজন পাঠানো যায়, তাহলে হয়তো তার মেয়রশিপটা এরা দিবে। কিন্তু পরে উনি বুঝেছেন আশা দিন যে গেল, আশা পূরণ হইল না। এই যে সরকার এসেছে, এই যে মানে টোটাল সরকার, বাচ্চা এবং বুড়া মিলায় যে সরকার আর কি, এরা নিজেদের বাইরে কাউরে কিছু বুঝে না। এই জন্য আমার ধারণা ইশরাক সাহেব জান নাই, মানে যে বাড়িকে ওনার বাপ, যে বাড়ির মালিককে বাপ ডেকে মুক্তিযুদ্ধ করেছিল, সেইটা ভাঙার দৃষ্টতা বলুন বা রিসোর্স উনি যে দিয়েছিলেন, দিয়ে অন্য লাভ হয় নাই, উনি জান নাই। এবং 32 নম্বর দখল নিলাম, তারেক ভাইকে জানিয়ে দিলাম, জানাইতে ওরা জান নাই। কারা গিয়েছেন, যারা গিয়েছেন তাদের একটা অংশ সেইখানের মধ্যে হুজুগে বাঙ্গাল গিয়েছেন, এবং আরেকটা অংশ হচ্ছে মূল মব নিয়ন্ত্রণ যারা বাংলাদেশে এখন করছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা হচ্ছে মবের ব্যবসা। আপনি যে কাউরে বলেন যে ভাই আমি মামলা করে দিব, হামলা করে দিব, লোকজন কিন্তু একটা লেভেলের পরে ডরায় না। এখন কিন্তু আপনি মব করে দিবেন, আমি জানি না আপনারা জানেন কিনা না, এটা এখন কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। এটা অনেকটাও যে আমরা জানি না কিছু বড় আফ্রিকান দেশগুলোতে যেরকম অপহরণ একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে, বাংলাদেশে এখন মব একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে। এবং মব বড় ব্যবসা, আপনি যে কাউকে মব করে ফেলতে পারেন, যে কারো বাড়িঘর আপনি ভেঙে ফেলবেন, বাড়িঘরে হামলা করে ফেলবেন, অ্যাটাক করে ফেলবেন, এইটার পিছনে একটা ব্যাপক ইনকাম হচ্ছে। এবং এই ইনকাম একটা মেইন স্ট্রিমের ভিতর দিয়ে
কিছু লোকজন, কিছু তরুণ নেতাদেরকে দেওয়া হচ্ছে এবং এরা বাকিদেরকে উস্কে দিচ্ছে। আরেকটা গ্রুপ আছে ভাইরাল হওয়ার জন্য যায়, ওইখানে গেলে ভাইরাল সিদ্দিক হওয়া যায়, সেটা আলাদা, এরা যাবেই। কিন্তু এই মবের ব্যবসাটা করার জন্য আপনাকে একটা শক্তি এবং এনার্জি দিতে হবে। আমরা আগে যেটা দেখতাম যে ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসী ছিল 19 জন না 21 জন ছিল, যেমন এই যে জোসেফ, তারপর সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, এরা ছিল। এরা মাঝে মাঝে নিজের শক্তি প্রদর্শন করত, কারণ এটা যদি প্রদর্শন না করে থাকে তাহলে কিন্তু লোকজন আর তাদেরকে চাঁদা দেবে না। মানে তখন ধরেন এই টোটাল মহাখালী, গুলশান, বনানী এই ব্লকটা নিয়ন্ত্রণ করতো কালা জাহাঙ্গীর। তো ওইখানে আমার অফিস ছিল, আমার খেয়াল আছে যে 2-3 মাস 4 মাস পরে বা 6 মাস পরে একটা বড় আকারের ত্রাস জাহাঙ্গীর বাহিনী করতো, কাউকে গুলি করে মেরে ফেললো বা এমনভাবে মানে বিভৎসভাবে আক্রমণ করলো, কুপাইলো। আমরা বাকি যারা ব্যবসাপাতি করতাম ওইখানে আমরা সবাই সতর্ক হয়ে যেত, আরে ভাই এই তো ভাই এদেরকে দিতে হবে। এখন এই জিনিসটাই করা হচ্ছে এবং এটা করার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা হচ্ছে, ওই যে উত্তরা কোন এমপির একটা বাড়ি পুড়াইছে, ওইগুলো কিন্তু এখন আর ওই মিডিয়া অ্যাটেনশন পায় না। সো দে হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, 32 নম্বরে আসতে এবং 32 নম্বর ভাঙতে হবে। এবং এটার রোজ ভাঙলে কিন্তু আর চাঁদাবাজির ব্যবসা থাকবে না, মববাজির ব্যবসা থাকবে না। সুতরাং কেউ দেখাচ্ছে যে দেখ এটা আমরা পারি। এবং এর ভিতর দিয়ে সাধারণ ছাত্রছাত্রী যারা মজা দেখার জন্য বলেন, উত্তেজনার জন্য বলেন, আগ্রহ ইমোশনের জন্য বলেন, আবেগ আছে, এই আবেগকে উস্কে দেওয়া হয়, চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তারা যায় ওইখানের মধ্যে ভাঙতে। কোথা থেকে এক্সকাভেটর আসে, কারা ভাড়া দেয়, এটা কিন্তু 99.99% লোক ওইখানে যারা যায় তারা বলতে পারবে না। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই দেশের, আপনি এই দেশের সব কিছুকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের রেশনাল কথাবার্তা এদেশে চলে না। মানে আপনি যদি ভদ্রভাবে কথা বলি তা আমাদের অবস্থা হবে মাহমুদুর রহমান মান্নার মতো, চাকসুর নেতা ছিল, ডাকসুর নেতা ছিল, এখন টকশো করা ছাড়া আসলে ওইরকম কিছু নাই তার, তাই না? কারণ উনি খুব ভদ্র এবং নিরীহভাবে কথাটা বলে। এখানে সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে, মাস্তানিকে মাস্তানি দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা দেখেছেন এই যে এখন বাংলাদেশের সব জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হচ্ছে, এখন সব জায়গায় 4 জন করে পাহারাদার নিয়োগ করা হয়েছে। চলুন ভিডিওটা একটু দেখে আসি। এই ক্লিপটা বোধহয় কপিরাইট ক্লেম ছাড়াই আমি দেখাতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় দিনের জন্য আবার গ্রামীণ ব্যাংক পাহারা দিচ্ছি। আমরা অবহেলিত বাহিনী, আপনাদের কাছে দোয়া চাই। আমরা সারা রাত্রে এখানে থাকবো, আবার আগামীকাল আবার আরেক শিফট আছে, আমরা এই রাতে আবার থাকবো। তো সবাই সহযোগিতা করবেন আমাদের জন্য। আর ইউনূস স্যারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের দিকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে যেন আমাদের দিকে তাকায়, এই নজর আমাদের যেন পড়ে আমাদের প্রতি। আমরা এইভাবে যদি এখন 4 জন করে নিরাপত্তা প্রহরী, আমি জানি না এরা পুলিশ না প্রাইভেট নিরাপত্তা বাহিনী, কারণ আজকাল ইউনিফর্ম দেখে বোঝা যায় না কে কোনটা, নিয়োগ করা হয় এবং 25,000 গ্রামীণ ব্যাংকের শাখায় যদি 4 জন করে নিরাপত্তা প্রহরী প্রতি রাতে পাহারা দেন, তাহলে 1 লক্ষ লোককে ওইখানে ডেপ্লয় করতে হচ্ছে। এইটা করে এবং যারা এই কাজগুলো করছে, যারা বিভিন্ন জায়গায় এটার মধ্যে হামলা করছে, তারা যদি বিশ্বাস করে যে ওইটা করে তারা অন্য 2টা আক্রমণ থেকে বাঁচবে, তাহলে কিন্তু এই আক্রমণ আরো তীব্র হবে। এটাই হচ্ছে সমস্যা। আপনি যখন মবকে উস্কে দিবেন, এই মব শুধু আমার শত্রুকে করবে, শত্রুর উপরে হামলা করবে, আমার উপরে করবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। ফ্রাঙ্কেনস্টাইনের এই দানবটা যখন বেরিয়ে যায়, যখন আপনি বোতলের ভিতর থেকে বোতলের দত্তকে বের করে দেন, সেই দত্ত শুধুমাত্র আমার প্রতিপক্ষকে আক্রমণ করবে, হামলা করবে সে কিন্তু না। আপনি সন্ত্রাসকে যদি এমনভাবে তৈরি করে দেন, এই সন্ত্রাস মোকাবেলায় পাল্টা সন্ত্রাস তৈরি হবে। দুর্ভাগ্য হচ্ছে আমার আর আপনার, দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের, আমরা যারা সাধারণ মানুষ, এই সন্ত্রাস, পাল্টা সন্ত্রাস, এই মাস্তানি, পাল্টা মাস্তানির ভিতর দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে যতক্ষণ না কোনো একদল সন্ত্রাসীর হাতে আমি আপনি মারা যাই। প্রিয় দর্শক, দেশের জন্য দোয়া করুন, এই দল উপদলের জন্য নয়। আমরা এই মবের রাজ্য থেকে কোনো একদিন হয়তো মুক্তি পাব। সেটা সন্ত্রাসের মাধ্যমে পাবে না শান্তির মাধ্যমে পাবে সেটা আমরা জানি না, সেটা আমি আপনি দেখতে থাকবো, কিন্তু মুক্তির অপেক্ষা আমাদের যেন শেষ না হয়। ভালো থাকুন। আরে যায় না আসল কারণটাই তো বলতে ভুলে গিয়ে আমি বিদায় নিয়ে নিলাম। আসল কারণ হচ্ছে
আসল কারণটা কি বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এই নাটকের মাধ্যমে দৃষ্টি এদিকে সরিয়ে দেওয়া হলো। প্রথমে ধারণা করা হয়েছিল যে শেখ হাসিনার বিচারের রায় নিয়ে দেশ একটা উদ্যক্ত হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। মানে আমি যদিও জানি যে আওয়ামী লীগের লোকজন একটু বেকুব কিসিমের বললে তো আবার অনেক দর্শক মাইন্ড করবে, মানে একটু সহজ সরল, তারা অনেক উত্তপ্ত হয়ে যাবে এবং ওই যে চাঁদের সাইডি দেখার মতো দেখা গেল সূর্যের শেখ হাসিনাকে দেখা যাবে, মনে করে হয়তো পুরা রাস্তাঘাট দখল করে দেবে। বাট ওরা বুঝেছে যে ভাই তোমরা যাই করো তাই করো, তোমরা পাইলে না ফাঁসি দিবা, পাইলে না এইটা করবো ওইটা করবো, সুতরাং ওইটা নিয়ে তাদের টেনশন নেই। তাহলে কি হবে? চট্টগ্রাম বন্দর লোকজনে দেওয়া হবে, এই ধরনের একটা পুরোনা গল্প কাহিনী আমরা কিন্তু অনেকদিন ধরে শুনতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কাহিনী ছোটখাটো কাহিনী ভাই। নতুন নতুন আস্ত আস্ত বন্দর কাকে যেন কারা দিয়ে দিচ্ছে 30 বছরের চুক্তিতে। আমি নিজে মনে করি যে এটা খুব ভালো হচ্ছে, প্রাইভেটাইজেশনের প্রয়োজন আছে। আমি মনে করি যে বেসরকারি খাতে বন্দর হওয়া ভালো, তারা আসবে, বিনিয়োগ করবে, একটা পোর্ট বানাবে। কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হবে? বাংলাদেশের বন্দর হবে বাংলাদেশের জমির উপরে, বাংলাদেশের পানি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাফেরা করবে। বাংলাদেশ কি পাবে এখান থেকে? মানে খুব গুড সার্ভিস পাবে, এটা তো একটা কথা হতে পারে না। মানে আপনি তো কাউকে বলতে পারেন না যে ঠিক আছে অমুকের বাসা ও পরিষ্কার রাখতে পারে না, সো ওর অ্যাপার্টমেন্টটা আমি দখলে নিয়ে নিয়ে আমি পরিষ্কার করবো, আমি থাকবো, এটা তো হইতে পারে না। মানে ইউ হ্যাভ টু গিভ এ সার্ভিস চার্জ বা কোনো, এটা কি হবে এটা কেউ জানে না। কিন্তু বন্দরের এই চুক্তিটা খুব একটা স্পর্শকাতর দিনে সিগনেচার করা হলো, যেদিন শেখ হাসিনার রায়টা বেরোবে। কারণ হচ্ছে সবাই রায় নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু দেখা গেল যে রায় নিয়ে কেউ ব্যস্ত না। আপনারা অনেকেই দেখেছেন যে কোর্টের ভিতরে অর্ধেক লোক ঘুমাচ্ছিল। মানে অনেকে বলবেন যে এটা মাংস মাসুদ মার্কা ইংরেজি স্টেপ ডাউন শুনে ঘুমিয়েছে, তা কিন্তু না, এমনি ঘুমিয়েছে। লোকজন এটা জানে কি হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে কি হবে? এবং আওয়ামী লীগ এটাকে কোনোভাবে প্রতিরোধ করতে আইলো না। আওয়ামী লীগকে দেখে মনে হলো যে ঠিক আছে, কি আর করবে। এবং দুর্ভাগ্য আপনারা অনেকেই জানেন যে ফাঁসির রায় হলো আওয়ামী লীগের নেতাদের, শেখ হাসিনা এবং কামাল সাহেবের। আর মিষ্টি খাইতে গিয়ে মারামারি করে বিএনপির ছাত্র দলের একজন মারা গেছে, যেন কোন জায়গায় দেখলাম। মানে এরা নিজেরা নিজেদের মধ্যে এমন ভাবে মারামারি করে, একটা মিষ্টি খাইতে গিয়ে মরে যায়, সে আলাপ বাইরে। কিন্তু তখন এই 32 নম্বরের এই পুরো নাটকটা খুব জোরালো এবং স্পাইসি ভাবে করে রাখা হইলো সারাদিন ব্যাপী। এবং যখন সিগনেচার শেষ হয়ে গেছে, এখন বলছে তুকু বাড়ি চলে যা। প্রিয় দর্শক, এখন কিন্তু আমি সিরিয়াসলি বিদায় নিচ্ছি। এই যে মাঝখানে আপনাদেরকে একটু ক্যামোফ্লেজ করে গেলাম, টাটা বাই বাই বলে আবার ফিরত আসলাম, এই রাজনীতি এখন বাংলাদেশে চলছে। বাট এই দুইটার ফাঁকে আমি এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর করি নাই, এটা নিশ্চিত বলতে পারি। ভালো থাকবেন, কথা হবে।